আসসালামু আলাইকুম দর্শক, মাইটিভি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নাদিয়া আলম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা, অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প, হামলাকারী নিহত, নিন্দা জানিয়েছেন জো বাইডেন। চীনে 3 দিনের সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণপদযাত্রা এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের লিফট নষ্ট থাকায় ভোগান্তি চরমে, সেবা নিতে গিয়ে বিপাকে রোগীরা। দর্শক শুনছিলেন শিরোনাম, চলে যাব বিস্তারিত সংবাদে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশ করতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় দূরবর্তী একটি ভবনের ছাদ থেকে তার উপর স্নাইপার হামলা হয়েছে। সৌভাগ্যক্রমে হামলার অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প, তবে তার ডান কানে গুলি লেগেছে। ঘটনার পর হামলাকারীও নিহত হন। হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শনিবার নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এতে তার কান থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। গুলির ঘটনার পরপরই জনসভায় আগত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারীও নিহত হয়েছেন। এছাড়া জনসভায় গুলির ঘটনায় আরও একজন নিহত এবং 2 জন আহত হয়েছে। ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন তার ডান কানের উপরে গুলি লেগেছে, প্রচুর রক্তক্ষরণও হয়েছে, তবে তিনি সুস্থ আছেন। গুলির ঘটনার পরপরই ট্রাম্প তার ডান হাত দিয়ে ডান কান চেপে ধরেন, এরপরে নিচু হয়ে যান। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন। সিক্রেট সার্ভিস এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন কর্তৃপক্ষ বলছে পেনসিলভানিয়ার বাটলারে গুলির ঘটনার পর ট্রাম্প নিরাপদে আছেন। ঘটনাস্থলটি উত্তর পিটসবার্গ থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত। বন্দুকধারীর পরিচয় এখনো পাওয়া যায়নি এবং তার প্রকৃত উদ্দেশ্য কি ছিল সে সম্পর্কে তাৎক্ষণিকও কিছু জানা যায়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই ঘটনায় শোক জানিয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্সি জানিয়েছে বন্দুকধারী বাইরে থেকে এসে ট্রাম্পের উপর গুলি চালায়। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 মাসের কম সময়ের আগেই এই বন্দুক হামলার ঘটনা ঘটল। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে হামলার বিষয়ে কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন আমেরিকায় এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই, এই ধরনের হামলা ক্ষমা করা যায় না বলেও জানিয়েছেন তিনি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। চীনে 3 দিনের সফর নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 8 জুলাই চীন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ে প্রধানমন্ত্রী 8 থেকে 10 জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক সহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন। 10 জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর 2 দেশ 21টি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং 7টি প্রকল্পের ঘোষণা দেয়। কোটা সংস্কার আন্দোলনে ঘোষিত 1 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সকাল 11টায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। একই সময় আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। পাশাপাশি 1 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে বিশ্ববিদ্যালয় এবং কলেজ পর্যায়ে ক্লাস, পরীক্ষা বর্জন এবং ছাত্র ধর্মঘট কর্মসূচিও অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে লিফট নষ্ট থাকার কারণে ভোগান্তি চরমে। 5টি লিফটের মধ্যে 3টি নষ্ট আর একটি বিকল। হাসপাতালে ওঠানামা করতে রোগী আর স্বজন সহ সকলকে পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা। অর্থ বরাদ্দ না থাকায় লিফট মেরামত সম্ভব হচ্ছে না জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিনিধি নাজিম বকাউলের রিপোর্ট, জানাচ্ছেন শামস আবিজ উচ্ছ্বাস।
ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে রয়েছে 3 ও 9 তলা বিশিষ্ট আলাদা 2টি ভবন, যেখানে প্রায় প্রতিদিন হাজারের উপর রোগী ভর্তি হয়। গেল কয়েক মাস হাসপাতালের 9 তলা ভবনের 5টি লিফটের মধ্যে 3টি নষ্ট আর একটি বিকল। রোগী ও স্বজনদের সরু সিঁড়ি বেয়ে উপরে ওঠা যেন আরেক ভোগান্তি। 5টা লিফট চালু হলো, 2টা তার মধ্যে একটা বন্ধ করে দিয়েছে, একটা চলতেছে, এর মধ্যে স্টাফ, পাবলিক, রুগী, টলি সবকিছু একটা। আমি একবার সিঁড়িতে পায়ে উপরে গেছি 4তলা, আবার ঘুরে এসে দেখলাম বলি। মাঝে মধ্যে 2-1টা লিফট একটু মেরামত করে চালু করা হলেও পরে আবার তা অকেজো হয়ে যায়। অপারেশন ও জরুরি রোগীদের লিফটের জন্য সিরিয়াল দিয়ে অপেক্ষায় থাকতে হচ্ছে। দ্রুত লিফট মেরামতের দাবি ভুক্তভোগীদের। অনেক ভিড় হয়, হাসপাতালের লিফট সমস্যায় রোগীদের ভোগান্তির কথা স্বীকার করে পরিচালক জানান, বরাদ্দ না পাওয়ায় লিফটগুলো মেরামত করা সম্ভব হচ্ছে না। প্রতিনিয়ত গণপূর্তের সাথে যোগাযোগ রাখছি। ওনারা আমাদেরকে গত বছর ব্যাপী আশ্বাস দিয়ে গিয়েছেন যে ওনারা বরাদ্দের জন্য ওনারা আবেদন করেছেন, কিন্তু ওনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে বরাদ্দ ওনারা পাচ্ছেন না, যার জন্য একটা বছর এই খাতে ওনারা কোনো টাকা কন্ট্রাক্টরকে দিতে পারেনি। কন্ট্রাক্টর আমাদেরকে জুন মাসের মাঝামাঝি জানাই দিছে যে ওনার জুনের 30 তারিখে পরে ওনারা কিছুই করতে পারবে না। প্রতিদিনই ফরিদপুর সহ আশপাশের কয়েক জেলার অসংখ্য রোগী চিকিৎসা সেবা নিতে আসেন দূর দূরান্ত থেকে এখানে। তাই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির সব ধরনের সমস্যা দ্রুত সমাধানের প্রত্যাশা সকলের। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। গাইবান্ধা, ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দুর্ভোগ বেড়েছে পানিবন্দী এবং বিভিন্ন স্থানে আশ্রিত 1.5 লক্ষ মানুষজনের। বন্যার পানি ধীরগতিতে হ্রাসে বিভিন্ন স্থানে আশ্রিত অন্ততপক্ষে 5,000 মানুষ এখনো বসতবাড়িতে ফিরতে পারেনি। এদিকে চরাঞ্চলে গোচারণ ভূমি পানিতে ডুবে থাকায় গবাদি পশু প্রাণীর খাদ্য সংকট চরম আকার ধারণ করছে। বন্যা কবলিত এলাকায় সব ধরনের সবজি বিনষ্ট হওয়ায় প্রতিদিন বাড়ছে সবজির মূল্য। এক কমর পানির মধ্যে থাকি, আমার বাড়ার জায়গা নাই, আমার কিছু নাই, আর খালি হাউডুর মধ্যে আছি। হাতে তো যাবে পানি, চিপে চিপে বাড়ি, ঘন ঘন ঘর। দর্শক, এবার আমাদের কৃষি। ঢাকার দোহার নবাবগঞ্জে কাঠলিচু এখন শোভা পাচ্ছে রাজধানীর ফলের দোকানগুলোতে। এক সময়কার অবহেলিত লিচু আকৃতির মিষ্টি ফলটি বর্তমানে বিদেশেও রপ্তানি হচ্ছে। তবে চাহিদা বাড়লেও দিন দিন গাছ উজাড় হয়ে যাওয়ায় হুমকির মুখে এই ফলটি। প্রতিনিধি শামসুল ইসলাম সনেটের রিপোর্ট, জানাচ্ছেন এস.এম. হামিম। ঢাকার দোহার নবাবগঞ্জের রাস্তার পাশে বাড়ির আঙিনা বা পরিত্যক্ত জমিতে দেখা মিলবে সুস্বাদু মিষ্টি ফল কাঠলিচুর। রং কাঠের মতো আর দেখতে কিছুটা লিচুর মতো বলে ভিন্ন স্বাদের এই ফলটিকে অধিকাংশ মানুষ কাঠলিচু হিসেবে চিনলেও নবাবগঞ্জ দোহারের মানুষের কাছে এটি পিস ফল নামে পরিচিত। কোন দিকে বলে আশফল, আমাদের এখানে বলে পিস ফল, আবার ঢাকার ভিতরে বলে কাঠফল। অনেক জায়গায় থেকে লোক আসে এই যে খাওয়ার জন্য। নবাবগঞ্জ জেলায় প্রচুর পরিমাণে এই গাছ আছে। এই ফল চাষ দেশে বিভিন্ন এলাকায় ছড়িয়ে দেওয়া গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা। পিস ফল এখন অনেক জনের প্রিয় একটা ফল, এর মাধ্যমে এই নবাবগঞ্জের জন্য আর্থিক চাহিদা অনেকটা পূরণ হয়। বিভিন্ন জেলা বিভিন্ন শহরে যাইতেছে, আমি তো মনে করি এটা একটা বাণিজ্যিক আকার ধারণ করছে। যারা ব্যবসা করতেছে এটা নিয়ে মোটামুটি সফলতা পেয়েছে। লিচুর মৌসুম শেষ হওয়ার পরপরই বাজারে লিচুর জায়গা দখল করে নেয় ফলটি। লিচু যে দরে বিক্রি হয় তার কাছাকাছি বিক্রি হয়, 300-350 টাকা কেজি দেখলাম। এই পিস ফল দিয়ে দোহার এবং নবাবগঞ্জের মানুষ বেশি পরিচিত হবে। উপজেলা কৃষি বিভাগের মাধ্যমে কাঠলিচু চারা সংরক্ষণ করে সারা দেশের চাষাবাদ বৃদ্ধির একটি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে এই পিস ফলের চারা সংগ্রহ করে আমাদের অন্যান্য উপজেলাগুলোতে ব্যাপকভাবে চাষাবাদের আমরা একটা পদক্ষেপ নিয়েছি এবং আগামী অর্থ বছরগুলো এই পরিকল্পনা আমাদের আরো বেশি অনেক বেশি দ্রুত বাস্তবায়ন হবে। এস.এম. হামিম, মাই টিভি। এবার জানাবো গ্রাম বাংলার খবর।
সারা দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে জেলায় জেলায় পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শনিবার ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার 20 শয্যা বিশিষ্ট পীরগঞ্জ ডায়াবেটিক্স অ্যান্ড জেনারেল হাসপাতাল উদ্বোধন শেষে তিনি এই কথা বলেন। এ সময় ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রান্তিক মানুষের জন্য চিকিৎসা করার জন্য যা যা দরকার, যত কনসালটেন্ট রাখার দরকার, যেভাবে রাখা দরকার, আমি তাই করব। কোটা সংস্করণ যেমন প্রয়োজন আছে তেমনি ভাবে অযৌক্তিকভাবে যে সকল কোটা সংস্করণ করা আছে সেগুলোকে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসাও প্রয়োজন বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। গতকাল মাদারীপুরে শিবচরের পদ্মা পাড়ে মুজিব আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে মন্ত্রী কথা বলেন। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নুরি আলম চৌধুরী তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। আমরা মনে করি যে কোটা সংরক্ষণের যেমন প্রয়োজন আছে তেমনিভাবে অযৌক্তিকভাবে যে সমস্ত কোটা সংরক্ষণ করা আছে সেগুলোকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা প্রয়োজন, এটা হলো আমার ব্যক্তিগত অভিমত। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, স্বপ্নের পদ্মা সেতু আজ শুধু পদ্মা সেতুই নয়, এই পদ্মা সেতু আজ প্রতিবাদের ভাষা। পদ্মা সেতু বাঙালি জাতির উন্নয়নের প্রতীক। ফরিদপুর শহরের টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এই পদ্মা সেতু দিয়ে সারা পৃথিবীর মোড়লদেরকে শেখ হাসিনা প্রমাণ করেছিলেন যে আমার নিজের অর্থায়নে এই পদ্মা সেতু নির্মাণ করে আমি প্রমাণ করে দেব বিশ্ব মরণের ধার এই বাঙালি জাতি কখনোই ধারে না, এই জাতি কখনোই ধারবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান সহ দলের কেউ খোঁজ খবর না রাখার অভিযোগ তুলেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ। রংপুরবাসী তাকে জাতীয় পার্টিতে দেখতে চাইলে রাজনীতিতে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। শনিবার রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন এরিক এরশাদ। এর আগে এরিক এরশাদ এবং বিদিশা হোসাইন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত করেন। তারপরে যদি রংপুরের মানুষ আমাকে চায়, ভবিষ্যতে আমি অবশ্যই আসব এবং অবশ্যই আমি পলিটিক্স করব। এরশাদ সাহেব যে কাজগুলো করেছিলেন এবং ওনার যে স্বপ্নটা ছিল ডিসেন্ট্রালাইজেশন অফ বাংলাদেশ, যদি আমি কোনোদিন রাজনীতি করার সুযোগ পাই, আমি যদি কোনোদিন পলিটিক্স করতে পারি, আমি সবার আগে আমি এরশাদ সাহেবের স্বপ্ন পূরণ করবো, ডিসেন্ট্রালাইজেশন করব। আমার মনে হয় এটা খুব প্রয়োজন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে অর্ধগলিত হওয়ায় লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি। শনিবার উপজেলার চানন্দি ইউনিয়নের রবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানা পরিদর্শক জয়নাল আবেদিন। নোয়াখালী সদর উপজেলার নৈশ প্রহরীকে বেঁধে 11 দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল একটি কাপড় দোকান থেকে নগদ অর্থ সহ মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলার এওয়াজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি বিষয়টি নিশ্চিত করেন। গাজীপুরে বিভিন্ন মামলার পলায়নভুক্ত পলাতক আসামিদেরকে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। এদের মধ্যে দীর্ঘদিন পালিয়ে থাকা পরোয়ানাভুক্ত সোহাগ বাবুকে গতরাতে কালিয়াকোট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এই বিষয়ে শ্রীপুর থানার ওসি জানান, দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা পরোয়ানাভুক্ত বিভিন্ন মামলার পলাতক আসামিদেরকে পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।
লক্ষ্মীপুরে বাসের তলায় পিষ্ট হয়ে শিশু মিম আক্তার এবং নানা নাসির মোল্লার মৃত্যুর ঘটনায় ঘাতক যমুনা বাসের চালককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল র্যাব 11 সিপিপি 3 নোয়াখালী ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ এবং র্যাব 7 ফেনী ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার সাদিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে ফেনী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। বরগুনা সদর উপজেলাধীন ক্রোক এলাকা হতে 8 কেজি গাঁজা সহ এক নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। গতকাল সদর থানার অফিসার ইনচার্জ এক দিক নির্দেশনায় বরগুনা সদর থানার একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানাধীন বরগুনা নিশানবাড়িয়া রুটে ক্রোক স্ট্রিজ রাস্তার উপর বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় 8 কেজি গাঁজা সহ আটক করা হয়। অভিযানের পিছনে আমরা অনেকদিন ধরে কাজ করেছি যে বড় মাদক ব্যবসায়ী যারা এখানে আছে তাদেরকে ধরবো। তো সেই কাজেরই ফল হিসাবে আজকে আমরা 8 কেজি গাঁজা সহ কাকলি আক্তার। জামালপুরে জাতীয়তাবাদী শ্রমিক দল সদর উপজেলা পূর্ব শাখার পরিচিতি এবং সভা হয়েছে। গতকাল শহরের 5 রাস্তা মোড় সংলগ্ন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী শ্রমিক দল সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ওয়ারেজ আলী মামুন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুস সোবহান বক্তব্য রাখেন। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিসার আয়োজনে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। শনিবার শহরের নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মাহমুদা আক্তার। অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাখাওয়াত হোসেন সহ আরো অনেকে। লক্ষ্মীপুর সদর উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনূর্ধ্ব 17 উদ্বোধন করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খিজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন সহ অনেকেই। দর্শক, ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। সুদূর অতীতে মানুষ যখন যাযাবর জীবনের ইতি টেনে জঙ্গল ছেড়ে উন্মুক্ত স্থানে স্থায়ী নিবাস তৈরি করেছিল, তখন কিছু বন্য প্রাণীও মানুষের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যাদের মধ্যে অন্যতম বিড়াল। আর এই বিড়ালের প্রতি অগাধ মমতার কারণে পাবনায় আইনের ছাত্রী রিদি হাসান পরিচিতি পেয়েছেন বিড়ালের মা নামে। প্রতিনিধি নাহিদ মিয়ার রিপোর্ট, জানাচ্ছেন এস এম আরিফ। মেঝে, ঘরের বিছানা কিংবা বাড়ির পাশে জঙ্গল, সব জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে বিড়াল আর বিড়াল ছানা। নাম ধরে ডাকলেই কাছে এসে হাজির, কোলে তুলে আদর, কখনো আবার খুনসুটি। বিড়ালের প্রতি রিদি হাসানের এক অন্যরকম ভালোবাসা। পাবনা শহরের নয়নামতি এলাকার আইনের ছাত্রী রিদি। বিড়াল যার কাছে অসীম এক মমতার নাম, যে কারণে রাস্তায় দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে থাকা বিড়ালের সংবাদ পেলেই হাত বাড়িয়ে দেন সাহায্যের। সেবা শুশ্রূষার মাধ্যমে সুস্থতার পাশাপাশি তাকে আপনও করে নেন রিদি। আমি যখন ছোট থেকে বিড়াল রেস্কিউ করছি, বিড়াল নিয়ে কাজ করছি, তো মানে এমন এমন বিড়াল আমার কাছে আসছে, চোখ নাই, হাত নাই, পা নাই, কাউকে বিষ দিয়ে মেরে ফেলছে। আমার ইচ্ছা আছে আমি ইন ফিউচার গিয়ে যে অবহেলিত প্রাণীগুলো আছে এদের জন্য আইনি পদক্ষেপে তাদের যাতে সহায়তা করতে পারি। বর্তমানে 28টি বিড়াল আছে রিদির, নিয়মিত যত্ন নেন ওদের। আর এসব কারণে রিদি এলাকায় পরিচিতি পেয়েছেন বিড়ালের মা নামে। রাস্তা থেকে বিড়াল পেলে রেস্কিউ করে, ওইগুলা অসুস্থ বিড়ালগুলি পেলে পরে উনি নিয়ে যায়। খুব বিড়ালের মাকে চিনি তো, আমাদের পাশের বাসায় থাকে, ওর নাম রিদি। আহত ও অসুস্থ বিড়ালদের সুস্থ করে রিদি কখনো তাদের পৌঁছে দেন অ্যাডপশন নিতে আগ্রহী পরিবারের কাছে, যেখানে তারা থাকবে নিরাপদ আর আরামে। আসলে এই বিড়ালটা হলো আমাকে রিদি দেয়। আমার প্রথম বিড়ালটা পাই রিদি হাসানের থেকে। এটা রাতে আমার বুকের উপর ছাড়া ঘুমায় না। রিদির বিড়াল প্রেম মুগ্ধ করে পরিবারকেও।
যেহেতু আমি বিড়াল ভালোবাসি বা আমার মেয়েও বিড়াল ভালোবাসি, সেই ক্ষেত্রে ওদের পিছনে মানে পরিশ্রম করতে আমার ভালোই লাগে। অসুস্থ বিড়ালের জন্য রয়েছে সহজলভ্য চিকিৎসা ব্যবস্থা। বিড়াল পোষায় ভয় নেই জানালেন পশু চিকিৎসক। বিড়াল থেকে কিছু যেটা জেনেটিক ডিজিজ আছে যেগুলো মানুষের হতে পারে, সেগুলোর আবার ভ্যাকসিনও আছে। খুব কম টাকায় ভ্যাকসিনগুলো কমপ্লিট করা যায়। অবুঝ এই পশুদের ওপর নির্যাতন বন্ধ হোক এমনটাই চাওয়া পশুপ্রেমীদের। SM আরিফ, মাই টিভি। দর্শক, মাই টিভি সংবাদের একেবারে শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনাম জানিয়ে দেবো আরো একবার। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা, অল্পের জন্য বেঁচে গেছেন ট্রাম্প, হামলাকারী নিহত, নিন্দা জানিয়েছেন জো বাইডেন। চীনে 3 দিনের সফর নিয়ে বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণপদযাত্রা এবং রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করবে কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের লিফট নষ্ট থাকায় ভোগান্তি চরমে, সেবা নিতে গিয়ে বিপাকে রোগীরা। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvpd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টা 30 মিনিটে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া আলম। আল্লাহ হাফেজ।